বাংলার দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত নবসৃষ্টি প্রবন্ধটি। এতদিন তো আমরা অনেক রকম গল্প, কবিতা, উপন্যাসও পড়ে এলাম। এবারে আমরা একটু অন্যরকম একটা বিষয় পড়ব, সেটা সম্পর্কে জানব। তার আগে প্রথমে প্রাবন্ধিক পরিচিতি সম্পর্কে জেনে নিই। প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী মহাত্মা গান্ধীর ডাকে যে অসহযোগ আন্দোলন তৈরি হয়েছিল ভারতবর্ষে, সেই আন্দোলনে যোগ দেওয়ার জন্য স্কুল ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীকালে জীবনে এই সাহিত্য নিয়ে বিভিন্ন পাশ্চাত্য বা প্রাদেশিক অর্থাৎ দেশি বিদেশি ভাষা নিয়ে প্রচুর চর্চা করেছিলেন। এবং বিশেষত বলা দরকার, পরবর্তীকালে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সাহচর্যে বা রবীন্দ্রনাথের সাহায্যের মাধ্যমে তিনি পড়াশোনা শেষ করেন এবং রবীন্দ্রনাথের এক বিশেষ সাহায্যের দ্বারা তিনি কাবুলের শিক্ষা বিভাগে অধ্যাপক হন। অর্থাৎ কাবুল দেশে তিনি শিক্ষা বিভাগের অধ্যাপক হয়েছিলেন। বিশেষত এখানে বলা দরকার, তিনি আরবি, ফার্সি, জার্মান সহ প্রায় 15টা ভাষা জানতেন। তার বিখ্যাত এবং জনপ্রিয় গ্রন্থগুলোর মধ্যে রয়েছে দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, যাচা কাহিনী, শবনম ইত্যাদি। আমাদের আলোচ্য নবসৃষ্টি প্রবন্ধটি সৈয়দ মুজতবা আলী রচিত মামদোর পুনর্জন্ম নামক প্রবন্ধ গ্রন্থ থেকে বা প্রবন্ধ থেকে গৃহীত। নবসৃষ্টি মানে কি? নতুন নতুন সৃষ্টি। এখানে নতুন নতুন সৃষ্টি বলতে তোমরা হয়তো বইয়ের প্রথম পেজে যে ছবিটি রয়েছে সেটা দেখে বুঝতেই পারছো। নতুন নতুন সৃষ্টি মানে কিভাবে নতুনভাবে নতুন নতুন ভাষার জন্ম হয়। এই প্রবন্ধে প্রাবন্ধিক সেটার ইঙ্গিতই দিয়েছেন আমাদের। কিভাবে আমাদের নতুন নতুন ভাষার সৃষ্টি হচ্ছে, বিশেষত আমাদের মাতৃভাষা বাংলা কিভাবে নতুনভাবে নতুন ভাষা থেকে উঠে এসেছে, সেটা বিষয়ে তিনি বলছেন এই প্রবন্ধে। দেখো, প্রথমে বলছেন সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, অর্থাৎ সংস্কৃত ভাষার নিজের প্রতি একটা নির্ভরশীলতা রয়েছে। কোনো নূতন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে। কোনো নতুন চিন্তা বা নতুন অনুভূতি বা কোনো বস্তুর নতুন শব্দের জন্য, কোনো বস্তুর নতুন একটা নামকরণের জন্য সংস্কৃত অন্য কোনো ভাষা থেকে ধার করে না, বা সংস্কৃত ভাষা অন্য কোনো ভাষা থেকে ধার করার কথা ভাবেও না। সে নিজের ভাণ্ডার অর্থাৎ নিজের সংস্কৃত ভাণ্ডারটাই অনুসন্ধান করে। সংস্কৃত ভাষা হচ্ছে আমাদের ভারতের খুবই প্রাচীনতম ভাষা, আমাদের ভারতের বৈদিক ভাষা, তাই না? তোমরা তো এর আগে সংস্কৃত ভাষা পড়েইছো। দেখো, লেখা আছে, এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কি না যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না। তার অর্থ অবশ্য এই নয় যে সংস্কৃত কোশ্মিন কালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি। অর্থাৎ সংস্কৃত ভাষায় যে শব্দরূপ ধাতুরূপ রয়েছে সেগুলো সামান্য অদল বদল করেই কিন্তু সংস্কৃত ভাষা অর্থাৎ সংস্কৃত ভাষায় শব্দ ব্যবহার, নতুন শব্দ তৈরির কাজ চালানো যায়। তো বলছে যে তবে হ্যাঁ, সংস্কৃত বিদেশি কোনো ভাষা থেকেও কিন্তু শব্দ গ্রহণ নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ ভাষা বলাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। দেখো, বলছে যে সংস্কৃত অন্যান্য ভাষা থেকেও কিন্তু শব্দ গ্রহণ করেছে, নতুন হোক পুরাতন হোক, তবে সেটা খুবই অল্প, খুবই সামান্য, এতটাই মুষ্টিমেয় অর্থাৎ এতটাই সামান্য যে তা বলতেই পারি আমরা সংস্কৃত ভাষা স্বয়ং সম্পূর্ণ। তাহলে সংস্কৃত ভাষা কি? আত্মনির্ভরশীল স্বয়ং সম্পূর্ণ ভাষা। এরপর দেখো, প্রাবন্ধিক বলছেন প্রাচীন যুগের সব ভাষাই তাই। বলছে প্রাচীন যুগের সমস্ত ভাষাই প্রায় এরকম আত্মনির্ভরশীল, অর্থাৎ প্রাচীন যে সমস্ত ভাষাগুলো রয়েছে যেমন হিব্রু, গ্রিক, আবেস্তা এবং এইসব পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল। তাহলে এখনো পর্যন্ত আমরা জানলাম কোন কোন ভাষা আত্মনির্ভরশীল। প্রথমেই সংস্কৃত, তারপরে হিব্রু, গ্রিক, আবেস্তা, আরবি।
আচ্ছা, এখানে আমরা গ্রিক আর আরবি ভাষা সম্পর্কে তো খুবই প্রচলিত রয়েছি বা শুনেছি, হিব্রু আবেস্তাটা শুনিনি। হিব্রু আবেস্তা সম্পর্কে আমরা ক্লাস 11-এ গিয়ে আরও ডিটেলে পড়ব। তো দেখো লেখা আছে এবং অধিকাংশ ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ। তাহলে এই সমস্ত ভাষাগুলো প্রাচীন যুগের ভাষা, আর এরাই হচ্ছে স্বয়ং সম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা। এবার দেখো বলছে তাহলে কোন কোন ভাষা আত্মনির্ভরশীল নয়, প্রাবন্ধিক সেটাই বলছে। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। বলছে বর্তমান যুগে ইংরেজি আর বাংলা ভাষাটা আত্মনির্ভরশীল নয়। আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। বলছে আমরা প্রয়োজনে বা আমাদের দরকার অদরকারে আমরা অন্যান্য ভাষা থেকে কিন্তু শব্দ গ্রহণ করে থাকি। পাঠান মোগল যুগে আইন, আদালত, খাজনা, খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। অর্থাৎ এই আইন, আদালত, খাজনা, খারিজ এই শব্দগুলো সবই প্রায় কিন্তু আরবি ফার্সি থেকে এসেছে। তোমাদের বাংলা ব্যাকরণে যে পাঠ্য রয়েছে বাংলা শব্দভাণ্ডার, সেটা যদি পড়ো তাহলে তোমরা কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারবে। ওখানে রয়েছে কোন কোন ভাষা বাংলায় এসেছে, কোথা থেকে কোন কোন ভাষাগুলো আমরা বাংলায় ব্যবহার করছি বা বাংলায় নিয়ে এসেছি। লেখা আছে পরবর্তী যুগে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি। অর্থাৎ আমরা সংস্কৃত ভাষা থেকে তো বাংলা ভাষা নিয়েছি, তাহলে ইংরেজি থেকেও আমরা বাংলা ভাষায় কিছু শব্দ ব্যবহার করেছি, কিছু কি অনেকটাই। আর আরবি ফার্সি থেকেও প্রচুর শব্দ নিয়েছি। তাহলে আমরা বাংলা ভাষাটা কোথা থেকে আসছে, প্রথমেই সংস্কৃত, তারপরে ইংরেজি, তারপরে আরবি ফার্সি। তাহলে এছাড়াও প্রাবন্ধিকের কথা অনুযায়ী কোন কোন ভাষা আত্মনির্ভরশীল নয়, ইংরেজি আর বাংলা বর্তমান যুগের। এরপর দেখো প্রাবন্ধিক বলছেন বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর। হচ্ছে বিদেশি শব্দগুলোকে বাংলা ভাষায় আনা বা বাংলা ভাষায় ব্যবহার করা, সেটা ভালো কি খারাপ সেই প্রশ্নটা অবান্তর, সেটা অবাস্তব প্রশ্ন। নিয়েছি এবং এখনও সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি। বলছে আমরা বিদেশি অর্থাৎ বিদেশি শব্দ থেকে বাংলা ভাষার শব্দ আমরা এখনও পর্যন্ত নিয়ে চলেছি এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই। বলছে শিক্ষার মাধ্যম ইংরেজি থেকে যখন বাংলা হয়ে যাবে বা বাংলা হবে, দেখো এখনও কিন্তু পুরোপুরি শিক্ষার মাধ্যম বাংলা হয়নি, কারণ এখনও আমরা বেশিরভাগ শব্দ বাংলায় কিন্তু ব্যবহার করতে পারি না। সেগুলোর বিজ্ঞানসম্মত নাম বাংলায় কিন্তু বেরোয়নি, সেগুলোর বিজ্ঞানসম্মত নাম বলো বা যাই বলো ইংরেজি শব্দই কিন্তু আমরা ব্যবহার করি বাংলা করে। লিখেছেন প্রাবন্ধিক, তাই উদাহরণ দিয়ে বলছেন আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল। আলু কোথা থেকে কারা এনেছেন? আলু এনেছে পর্তুগিজরা। এটাকে আমরা তাড়াতে পারবো না। আমাদের সব কিছুতে আলু কিন্তু চাই, যে কোনো রান্নাতেই। তাই জন্য বলছে আলু কপি আজ তাড়ানো মুশকিল। বিলিতি ওষুধ প্রায় সকলেই খান। দেখো আমরা যে ওষুধপত্র খাই তা সবই প্রায় বিদেশি কোম্পানির থেকেই কিন্তু ওষুধগুলো তৈরি হয়ে আসে বা বিদেশি কোম্পানিরা এদেশে বাণিজ্য করছে। দেখো লেখা আছে ভবিষ্যতে আরও নূতন ওষুধ খাবেন বলেই মনে হয়, বা ভবিষ্যতে আরও নতুন তো ওষুধ খাবেন যেগুলো সবই এই বিদেশ থেকেই আসবে, অর্থাৎ বিদেশের ওপর নির্ভর করেই। দেখো প্রতিটা দেশই কিন্তু প্রতিটা দেশের ওপর নির্ভর করে। এখানে সেটার কথা হচ্ছে না, এখানে হচ্ছে ভাষার কথা। এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নতুন আমদানিও বন্ধ করা যাবে না। বলছে কি আমাদের ভাষায় নতুন এই বিদেশি শব্দ কিন্তু সবসময় থেকে যাবে, তবে আমাদের এই নতুন আমদানিটা বন্ধ করা যাবে না। আমরা নতুন শব্দ বার করব, বাংলা ভাষাকে সমৃদ্ধ করব। হ্যাঁ, সেটা ধার করে হোক না কেন, তাই করব। দেখো লিখেছেন পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়। পৃথিবীতে কোনো জিনিসই তো অসম্ভব হতে পারে না। অন্তত চেষ্টা করা তো অসম্ভব নাও হতে পারে, অন্তত চেষ্টা তো করতেই পারি আমরা। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন। বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন, অর্থাৎ বহু সাহিত্যিক অন্যান্য ভাষার সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন কি হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। অর্থাৎ হিন্দি শব্দও কিন্তু ধার করা শব্দ, হিন্দি ভাষাটাও কিন্তু ধার করা,
অন্যান্য ভাষা থেকে, যেমন বাংলা ভাষা প্রায় বেশিরভাগটাই ধার করা, ঠিক ওরকম হিন্দিটাও। তাই হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি, ইংরেজি শব্দগুলো তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। দেখো প্রাবন্ধিক বলছেন, চেষ্টার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না। কোন চেষ্টা? এই হিন্দি থেকে আরবি, ফার্সি, ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার যে চেষ্টা চলছে সাহিত্যিকরা করছেন। লিখেছেন, আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন, ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। বলছে হিন্দি ভাষা যদি তাড়িয়ে দিতে পারে, তাহলে বাংলা ভাষা পারবে না কেন? বাংলা ভাষা উন্নত হবে একদিন, উন্নতভাবে বাংলা ভাষায় আসা শব্দগুলোকে তাড়িয়ে দিতে পারবে, অন্যান্য ভাষার শব্দগুলোকে, অন্যান্য বিদেশি শব্দগুলোকে। দেখো বলছেন, বলা বাহুল্য রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। নজরুল ইসলাম ইনকিলাব নয় এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন। তাহলে রবীন্দ্রনাথ কি বলেছেন সেটা আমাদের ভালো করে মুখস্থ করতে হবে। আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে, অর্থাৎ খাঁটি বাংলা শব্দ দ্বারা তিনি এই মতবাদটা দিয়েছেন। ঠিক সেরকম নজরুল বলেছেন ইনক্লাব নয়। ইনক্লাব কথাটা ইংরেজি হয়ে যায়, তাই না? তাহলে লেখা আছে, বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না। বিদ্যাসাগর সবসময় বেশিরভাগটাই তিনি সাধু ভাষায় লিখে গিয়েছেন, কিন্তু সেখানে বিদেশি শব্দ একেবারেই ব্যবহার করতেন না। বেনামিতে লেখা, বেনামিতে অর্থাৎ কশ্চাৎচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য ছদ্মনামে বিদ্যাসাগর যে প্রবন্ধগুলো বা যে গদ্য রচনাগুলো করে গেছেন, সেখানে বেনামিতে অর্থাৎ তিনি ছদ্মনামে লিখেছেন, সেখানে অসাধু রচনায় অর্থাৎ চলিত গদ্যে লিখেছেন ওগুলো। চুটিয়ে আরবি, ফার্সি ব্যবহার করতেন। অর্থাৎ তিনি বেনামিতে অর্থাৎ ছদ্মনামে লেখা তার প্রবন্ধ বা গদ্যে তিনি আনন্দের সঙ্গে বিশেষভাবে তিনি বেনামিতে আরবি, ফার্সি শব্দ ব্যবহার করতেন, কিন্তু তার নামে রচিত প্রবন্ধ বা গদ্যে কিন্তু আরবি, ফার্সি শব্দ বা কোনো বিদেশি শব্দ ব্যবহার করতেন না। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, এই হরপ্রসাদ শাস্ত্রীর কথা তোমরা হয়তো ইতিহাসে একবার হলেও 7-8 পড়েছ। হরপ্রসাদ শাস্ত্রীকে আমাদের বাংলার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ যিনি আবিষ্কার করেছেন, তাকে মহামহোপাধ্যায় বলা হয়। যাই হোক, দেখো তিনি কি বলছেন, এই হরপ্রসাদ ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ, তার পুরো নাম কি? হরপ্রসাদ শাস্ত্রী, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আরবি, ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে আহাম্মক বলে মনে করতেন। বলছে তিনি আরবি, ফার্সি সম্পর্কে জিহাদ ঘোষণা করেছেন আর এই ভাষাগুলোকে আহাম্মক মনে করতেন। আলাল ও হুতমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। আচ্ছা, আলাল কি? আলাল হচ্ছে আলালের ঘরের দুলাল, বাংলা সাহিত্যে প্রথম গদ্য গ্রন্থ আলালের ঘরের দুলাল, ঠিক আছে? প্যারীচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে লিখেছিলেন। আর হুতম হচ্ছে হুতম প্যাঁচার নকশা, কালীপ্রসন্ন সিংহের লেখা প্রথম, বা বলতে পারি বাংলা সাহিত্যের প্রথম দিককার, আধুনিক যুগের বাংলা সাহিত্যের প্রথম দিককার শ্রেষ্ঠ গ্রন্থ এগুলো। আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্রের, আর কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশা। তো যাই হোক, বলছে আলাল ও হুতম অর্থাৎ আলালের ঘরের দুলাল বইতে আর হুতম প্যাঁচার নকশা এই বইগুলোতে ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। এই ভাষাগুলো একটু বিশেষ উদ্দেশ্যে লেখা হয়েছিল, আধুনিক যুগে আধুনিকভাবে চলিত গদ্যে লেখা হয়েছিল। সাধারণ বাংলায় এ স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ এ স্থলে নিষ্প্রয়োজন। দেখো, তোমরা যদি কখনো ভবিষ্যতে এই বইগুলো পড়ো তাহলে বুঝতে পারবে আমরা এখন যে চলিত গদ্যে কথা বলি তার থেকে, বা এখন আমরা যে চলিত গদ্যে যে সাহিত্যগুলো পড়ি তার থেকে এই বইগুলো একটু বিশেষ রকম আলাদা, কারণ প্রথম দিককার বাংলা চলিত গদ্য ছিল এগুলো, ঠিক আছে? প্রথম দিককার বাংলার চলিত গদ্যে লেখা এই আলালের ঘরের দুলাল ও হুতম প্যাঁচার নকশা গ্রন্থটা। এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ হিন্দিতে বিস্তর আরবি, ফার্সি ব্যবহার করেছেন। হিন্দির বঙ্কিম কাকে বলা হয়? প্রেমচন্দ, অর্থাৎ প্রেমচন্দ মুন্সিকে। বাংলা
তো আমরা পড়ি বাংলা সাহিত্যের যেমন সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক সেরকম হিন্দি সাহিত্যের সম্রাট বা হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় মুন্সি প্রেমচাঁদকে। ঠিক আছে, তিনিও হিন্দি ভাষায় যে হিন্দি সাহিত্য রচনা করেছেন সেখানে বিস্তর অর্থাৎ প্রচুর আরবি ফার্সি ব্যবহার করেছেন। আরবি ভাষা ফার্সি ভাষা প্রচুর পরিমাণে ব্যবহার করেছেন। তাহলে হিন্দি ভাষাতেও বিদেশি শব্দের প্রয়োগ করে গেছেন কেউ না কেউ, কোনো না কোনো সাহিত্যিক। ইনি তো বিশাল বড় মাপের সাহিত্যিক হিন্দি সাহিত্যে। দেখা বলছে স্থলে অর্থাৎ এখন এখানে। আর একটা কথা বলে রাখা ভালো, বলছে আর একটা কথা তোমাদের বলি, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে, অর্থাৎ রচনার কী ভাষা হবে সেটা বিষয়বস্তুর উপর নির্ভর করেই কিন্তু তৈরি হয় বা থাকে। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই, অর্থাৎ আমাদের ভারতীয় শঙ্করাচার্য অর্থাৎ আদি শঙ্করাচার্য সংস্কৃত ভাষাতেই কিন্তু লিখে গেছেন। আদি শঙ্করাচার্য মানে এখানে শঙ্কর দর্শনের কথা বলছে, তিনি যা লিখে গেছেন তার আদর্শের মাধ্যমে বা তার দর্শন শক্তির মাধ্যমে তার সংস্কৃত শব্দবহুল হবে, অর্থাৎ তিনি সংস্কৃত ভাষার ব্যবহার করে লিখেছেন। পক্ষান্তরে অর্থাৎ অন্যদিকে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য, অর্থাৎ এই বিভিন্ন বাঙালির কালচারের কথা এই হুতম প্যাঁচার নকশা গ্রন্থে তুলে ধরেছেন, সেটার কথাই বলছেন এখানে। বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক, অর্থাৎ বসুমতী এখানে চাল নয়, বসুমতী এটা হচ্ছে একটা পত্রিকা। তো সেই পত্রিকার যে সম্পাদক তার রচনার ভাষা এক, তাতে আছে গাম্ভীর্য। তার ব্যবহার করা ভাষার মধ্যে রয়েছে গাম্ভীর্যতা। বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে আছে চটুলতা, অর্থাৎ তিনি বাঁকা কথা বলেন। অর্থাৎ এ কথার মাধ্যমে প্রাবন্ধিক একটাই কথা বোঝাতে চাইছেন, এই আরবি বলো বা ফার্সি বলো, এই আরবি ফার্সি শব্দ বাংলা ভাষায় একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়ে গেছে, অর্থাৎ বাংলা ভাষায় এর প্রচলন প্রচুর আরবি ফার্সি শব্দের প্রচলন, যা বাংলা সাহিত্যকে প্রচুর পরিমাণে সমৃদ্ধ করছে। তাই জন্য বলছে এটাকে, এই আরবি ফার্সি শব্দের প্রয়োগকে আমরা যদি বাঁকা চোখেও দেখি তবে আমরা একে অগ্রাহ্য করতে পারবো না। প্রাবন্ধিক বলছেন, দেখো বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি ফার্সি এবং ইংরেজি প্রধান। তাহলে বাংলা ভাষায় যে সমস্ত বিদেশি শব্দ ঢুকেছে, দেশি শব্দের মধ্যে সংস্কৃত প্রধান, আর বিদেশি শব্দের মধ্যে আরবি ফার্সি ইংরেজি ভাষা হচ্ছে প্রধান। সংস্কৃত শব্দ বিদেশি নয় এবং পর্তুগিজ ফার্সি স্প্যানিশ শব্দ এতই কম, অর্থাৎ সংস্কৃত শব্দ কিন্তু বিদেশি নয়, ওটা দেশি শব্দ। আর পর্তুগিজ ফরাসি স্প্যানিশ শব্দ এতই কম, অর্থাৎ এই সমস্ত শব্দগুলো এতই কম ব্যবহার হয়েছে যে সেগুলো নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে বাংলা ভাষায় বেশিরভাগটা অংশ জুড়ে রয়েছে সংস্কৃত দেশি ভাষার, বিদেশি ভাষার মধ্যে আরবি ফার্সি ইংরেজি। তোমরা এই প্রবন্ধটা যদি একটু ভাষার ব্যাপারটা ভালো করে বুঝে নাও তবে তোমাদের ওই বাংলা শব্দভাণ্ডার বুঝতে কোনো অসুবিধাই হবে না। আমার এই আলোচনার ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।